নমস্কার, দেখছেন দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, ক্ষমতার অহংকার যখন আকাশ ছোঁয় তখন পতনের শব্দটা ততটাই নির্মম হয়, এখানে বলতে পারেন নির্মল হয়। কেন বলছি? 25 বছর ধরে একটা আস্ত বিধানসভা কেন্দ্রকে নিজের পকেট পিরিয়ড বানিয়ে রাখা, 25 বছর ধরে উত্তর 24 পরগনার পানিহাটি, ব্যারাকপুর, শিল্পাঞ্চলে যার নামে নাকি বাঘে গরুতে একঘাটে জল খেত বিধানসভার সেই প্রাক্তন দুঁদে মুখ্য সচেতক, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওরফে আপনাদের চেনা নান্টু বাবু, আজ তার রাজনৈতিক অস্তিত্ব ঠিক কোথায় দাঁড়িয়ে? শনিবারের সন্ধ্যেটা যারা বাংলার রাজনীতির খবর রাখেন তাদের কাছে একটা চরম নাটকের সাক্ষী হয়ে রইল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে যিনি কার্যত বেপাত্তা ছিলেন, পুলিশ যার ফোন ট্র্যাক করে তাকে খুঁজছিল, তিনি হঠাৎ উদয় হলেন এক হেভিওয়েট বৈঠকে। ভাবলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে যদি নতুন কোনো ডেরায় একটু হালে পানি পাওয়া যায়। শনিবারের ওই বৈঠক নির্মল ঘোষকে ঢুকতে দেখেই সাংবাদিকদেরও চোখ কপালে, কারণ ওনাকে তো পাওয়াই যাচ্ছিল না। হঠাৎ করে এই বৈঠকে কার আমন্ত্রণে, কি বলছেন নির্মল ঘোষ দেখুন। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে? নির্মল দা, এটা কি অপপ্রচার? নির্মল দা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গার্ড হাতে না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। তোমায় কে বলেছে? কে বলছে? একটা লোকের নাম বল। আপনার কাছে তো এখনো কিন্তু কি হলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূল ব্লকের বৈঠকে তিনি বুক ফুলিয়ে ঢুকলেন, সেখান থেকে যা অপমান জুটল তা বোধহয় নির্মল ঘোষ নিজের 25 বছরের রাজনৈতিক জীবনেও, মানে বিধায়ক থাকাকালীন যে 25টা বছর তিনি কাটিয়েছেন সেখানেও এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন উনি তো অনাহত, ওকে তো আমরা ডাকিনি। আমি ভেবেছিলাম উনি রেস্তোরাঁয় খেতে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল শোনাই। মানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি এবং ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। উনি এসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। এবং আমি তো বলে দিলাম, কমিটি তো না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম, আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। ভাবুন একবার, 25 বছরের বিধায়ক, দলের প্রাক্তন চিফ হুইপ, তাকে শুনতে হচ্ছে তিনি নাকি রেস্তোরাঁয় খেতে আসা সাধারণ খদ্দেরের মতো ঘুরঘুর করছিলেন। আরজি করের সেই কাদম্বিনী কাণ্ডে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার তাড়াহুড়ো থেকে শুরু করে কাউন্সিলর খুনে প্রত্যক্ষ যোগসূত্রের অভিযোগ, অসহায় গাড়ি চালকের 1 কোটি টাকার লটারির টিকিট বন্দুকের নলে কেড়ে নেওয়া, পানিহাটির রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজি আর মাফিয়া রাজ কায়েম করা, বহু অভিযোগ নির্মলের বিরুদ্ধে। শনিবারের বারবেলা পেরোলো, কিন্তু যে শনি নাচছিল নির্মল ঘোষের মাথার উপরে সেটা তখন সেই মুহূর্তে তিনি বুঝতেও পারেননি। কলকাতার এক অভিজাত প্রেক্ষাগৃহের কনফারেন্স রুম, যেখানে বৈঠক হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূলের, যার নাম দেওয়া হলো নব তৃণমূল ব্লক। সোজা কথায় বর্তমান শাসক দলের মূল স্রোত থেকে ছিটকে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়া নেতাদের এক ছাতার তলায় আনার চেষ্টা। ঠিক তখনই সেখানে নাটকীয় প্রবেশ পানিহাটির প্রাক্তন বিধায়কের, যিনি পালা বদলের পর থেকে এলাকায় ছিলেন বেপাত্তা। পুলিশ যার খোঁজে হন্যে হয়ে ঘুরছিল, সেই নির্মল ঘোষকে ক্যামেরার সামনে পেয়ে সাংবাদিকরা ছেঁকে ধরেন। প্রশ্ন করা হয়, আপনি নাকি গা ঢাকা দিয়েছিলেন? নির্মল ঘোষের সেই চেনা অহংকারী জবাব, গা ঢাকা? কে বলেছে? এরপর যখন প্রশ্ন করা হলো তিনি কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, নির্মল ঘোষের মুখ থেকে বেরোলো এক রহস্যময় রাজনৈতিক চাল। তিনি বলছেন হৃদয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে, তবে অভিষেকের কথা বলতে পারছি। চলুন
নান্টু ঘোষ তার বক্তব্য গতকাল ঠিক কী ছিল আরও একবার বাংলার মানুষকে শোনাই, কারণ এখানে একটা অদ্ভুত রাজনৈতিক চাল দেওয়ার চেষ্টা করেছেন নির্মল ঘোষ। দেখুন, বলছি নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। নির্মল দা, এটা কি অপপ্রচার? নির্মল দা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গার্ড হাতে বসে না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে? একটা লোকের নাম বল। আপনার কাছে তো এখনো খেয়াল করলেন বয়ানটা? অভিষেকের কথা বলতে পারছেন, অর্থাৎ দলের সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি ভাবলেন যে নব তৃণমূলে যদি তার একটু জায়গা মেলে, লাল গালিচা সংবর্ধনার কি এক্সপেকটেশন ছিল তার। কিন্তু রাজনীতি এত সস্তা নয় নির্মলবাবু, আপনার পাপের ঘোড়া ততদিনে পূর্ণ হয়ে গেছে, তাই তো রাত বাড়তেই মোড় ঘুরলো 180 ডিগ্রি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির থেকে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো নির্মল ঘোষের দাবিকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে এসে যা বললেন তা যে কোনো নেতার রাজনৈতিক মৃত্যুর শামিল। অনাহত নির্মল ঘোষের হঠাৎ হাজির হওয়া হাস্যকর। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আবারও গতকালের ঘটনার পুনরাবৃত্তি, গতকালের বক্তব্যের পুনরাবৃত্তি। কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখুন। একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি, এবং ভালো খাবার খুব, বা ওখানে খেলাধুলো হয়, লোকে ঘুরতে যান। তো আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপর যখন আমায় উজ্জ্বলদা বলল, আমি তখন ক্যাটেগরিক্যালি বলে দিলাম যে যে নির্মল ঘোষের নাম আমরা বলেছি উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ, রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে, যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দেখুন, বিষয় হচ্ছে এখানে একজন নির্মল ঘোষকে তো ডাকা হয়েছিল, এবং সেই নির্মল ঘোষকে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন বা যে নির্মল ঘোষের কথা বলছেন, তিনি পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এবং এই নির্মল ঘোষ যাকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ব্রাত্য করে রেখেছিল, আইপ্যাক থেকে টিকিট দেওয়ার পরেও টিকিট দেওয়ার কথা বলার পরেও তিনি টিকিট পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় দলের আগামীতে কি সমস্যা হতে পারে বা আগামীতে দলে ভাঙন ধরতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে চোখ খোলানোর চেষ্টা করেছিলেন এই নির্মল ঘোষ। সে কারণেই তাকে দল থেকে দূরে চলে যেতে হলো। দলের প্রকৃত যোদ্ধাদের মমতা বন্দ্যোপাধ্যায় দূরে সরিয়ে রেখেছিলেন, আর তাই আজকে এতগুলো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কি কারণে এখানে গেছিলেন? যাদেরকে নিয়ে এই নতুন তৃণমূল বা যারা বলছেন আমরাই আসল তৃণমূলটা তৈরি হলো, সেই প্রত্যেকটা সদস্য তো এখানে জয়ী, তারা জিতেছেন। হ্যাঁ, অরূপ বিশ্বাসের মতো কয়েকজন সদস্য রয়েছেন, অরূপ বিশ্বাস হেরেছেন, বা জ্যোতিপ্রিয় মল্লিক, কিছু নাম হয়তো এখানে সামনে আসবে যারা হেরেছেন, কিন্তু বেশিরভাগ এখানে জয়ী সদস্য, জয়ী বিধায়ক, তাদের নিয়েই এই দলটা গড়া হয়েছে। আর নির্মল ঘোষের আধিপত্য পানিহাটির বুকে এটা তো একদিনে তৈরি হয়নি। 1996 সাল থেকে 2001 বা 2006 যদি অবধি আমি বলি, এবং তারপর আবারও 2011 থেকে 2026 সাল, অর্থাৎ মোট 25 বছর কংগ্রেসের টিকিটে একবার লড়েছেন, বাকিগুলো তৃণমূল কংগ্রেসের টিকিটে। 5টি মেয়াদ পানিহাটির বিধায়ক তিনি ছিলেন। দলীয় স্তরে তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের চিফ হুইপ বা মুখ্য সচেতকের দায়িত্ব পালন করেছেন।
তবে নির্মল ঘোষের পতনের কাউন্টডাউন যদি বলতে হয় তা শুরু হয়েছিল 2024-এর 9ই অগস্ট। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, এক তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যা গোটা দেশকে নাড়ি দিয়েছিল। সেই কাদম্বিনী বা আর.জি. কর কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা অত্যন্ত রহস্যময় এবং সন্দেহজনক। সিবিআই এর খাতায় তার নাম এখনো প্রথম সারিতে। নির্মল ঘোষ নিজেই বলেছিলেন যে হ্যাঁ, খুন হয়েছে। সেদিনকে সিএনএর প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছিলেন নির্মল ঘোষ, দেখুন। বিষয়টাকে আমরা দেখছি দুঃখজনক, এবং একটি মেয়ে সেকেন্ড ইয়ার ডাক্তারি করছে এবং তাকে যে যাই বলুক আমরা বলি তাকে হত্যা করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট তো আজকে বলতে পারবে না, কি করে বলবে? ডিরেক্টর পিজি হাসপাতাল মণিময় বাবু, প্রিন্সিপাল এনআরএস, প্রিন্সিপাল আর.জি. কর এবং সমস্ত এমএসভিপি আর.জি. কর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব মিলে হয়েছে। এখন আমরা ধরে নিচ্ছি মার্ডার, আমরা বলছি এটা মার্ডার হতে। জায়গাটায় হয়েছে সেটা হচ্ছে সেমিনার হল, ওটার মধ্যে নার্সরা জামা কাপড় ছাড়ে। ওই জায়গাটায় শুধু ক্যামেরা নেই, বাকি সব জায়গায় ক্যামেরা আছে, সিসিটিভি আছে, সবগুলো সিজ করা হয়েছে। সেটা নিজে ছিলেন, হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম সাহেব ছিলেন, সিএম বারবার ফোন করেছেন, বর্মার সঙ্গে কথা বলেছেন, এসআইটি গ্রহণ করতে বলেছেন, এবং যে কোনো পোস্টমর্টম অর ভিসেরা ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2024-এর 9ই অগস্ট আর.জি. কর হাসপাতালে যখন কাদম্বিনীর দেহ উদ্ধার হচ্ছে, সিবিআই তদন্তে উঠে আসছে সেই দিনই ক্যাম্পাসে হাসপাতালের তৎকালীন বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার সঙ্গে নাকি গোপন বৈঠক করছেন নির্মল ঘোষ। কেন বৈঠক? উত্তর মেলে ময়নাতদন্তের সময় ময়নাতদন্তকারী দলের এক চিকিৎসক তদন্তকারীদের জানিয়েছিলেন নির্মল ঘোষের এক অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী নিজেকে নির্যাতিতার ভুয়ো কাকু বা মামা পরিচয় দিয়ে হাসপাতালের ভেতর ময়নাতদন্ত এবং সৎকার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছিলেন। তৎপরতা এখানেই থামেন। নির্যাতিতার বাড়ি যেহেতু পানিহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, তাই দেহ যখন সোদপুরের পানিহাটি শ্মশানে নিয়ে আসা হচ্ছে তখন সেখানে সশরীরে হাজির হন স্বয়ং বিধায়ক নির্মল ঘোষ। পুরো সৎকার প্রক্রিয়াটি যাতে তড়িঘড়ি লোকচক্ষুর আড়ালে শেষ হয়ে যায় তার জন্য নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন তিনি। নির্মলবাবু পরে দাবি করেছিলেন তিনি নাকি এলাকার বিধায়ক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করতে শ্মশানে গিয়েছিলেন। তাহলে ওই এলাকায় যত লোক মারা যান আপনি সবসময় এই দায়িত্ব পালন করেন তো? কি বলেছিলেন নির্মলবাবু সেই সময়, দেখাবো। সকালবেলা যাইনি, আমি 3:30 গিয়েছি, তোরা সবার সময় দেখা হয়ে গেল। হ্যাঁ, মানে কি কারণে গেছিলেন? খবর পেয়ে গেছিলেন না কারণ নির্দেশে গেছিলেন নাকি ফোন করে? এই তো তোমাদের এই হচ্ছে আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব। আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার খুন হতে হলো। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো মিটিং হয়েছিল? কার সঙ্গে? সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। না, আমার আবার কোনো কথা কি আর ডাকা হয়েছে? সম্ভাবনা নেই। নির্যাতিতার মা বাবা যারা পরবর্তীতে একজোট হয়ে বিভিন্ন অভিযোগ সামনে এনেছিলেন, নির্মল ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, এবং এই মুহূর্তে পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তার স্বামী, তাদের স্পষ্ট অভিযোগ ছিল নির্মল ঘোষ এবং তাদের সাঙ্গপাঙ্গরা তাদের উপর মানসিক চাপ তৈরি করছেন। পরিবার চেয়েছিল মেয়ের দেহ ওই রাতে রেখে দিতে, তারা চেয়েছিল পুনরায় ময়নাতদন্ত, সেকেন্ড অটোপসি করাতে, যাতে কোনো তথ্য প্রমাণ নষ্ট না হয়। কিন্তু অভিযোগ প্রভাবশালী নির্মল ঘোষের দাপটে প্রয়োজনীয় আইনি নথিপত্র ছাড়াই তড়িঘড়ি শ্মশানে চিতা সাজানো হয়। নির্যাতিতার মা মমতা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, বলেছিলেন আমাদের বাড়ির চারপাশে এত পুলিশ মোতায়েন করা হয়েছিল যে আমরা বন্দী হয়ে পড়েছিলাম। যখন আমাদের শ্মশানে নিয়ে যাওয়া হলো, শেষকৃত্যের সব রেডি, আমরা আমাদের মেয়ের মুখটাও ভালো করে দেখতে পাইনি। রত্না দেবনাথ কি বলেছেন দেখুন। উনি তো মানে 4 দিন আমাদের বাড়িটাও ঘিরে রাখতেন, আমরা যেন মিডিয়াতেও কিছু না বলতে পারি। নির্মল ঘোষ। সিবিআই এর আতশ কাচের নিচে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। তার নির্দেশে কোন রাঘব বোয়ালকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাটের এই তড়িঘড়ি ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। এই কাদম্বিনীর অভিশাপই আজ নির্মল ঘোষকে কি রাজনৈতিকভাবে নিঃস্ব করে দিয়েছে? শুধু আর.জি. কর কাণ্ড নয়, তার পাশাপাশি নির্মল ঘোষের নামের সঙ্গে আরও বেশ কিছু অভিযোগ
আগামী দিনেও জুড়েছে, হয়তো ভবিষ্যতেও জুড়বে। কিন্তু এই সমস্ত কিছু নিয়ে, সমস্ত কিছুর দায় মাথায় নিয়ে আজকে তড়িঘড়ি বাঁচতে যদি পৌঁছন ঋতব্রতর দুয়ারে, তাহলে বাংলার মানুষ আপনাকে আবারও ক্ষমা করবে না। পরিবারতন্ত্রকে যে ছুঁড়ে ফেলে দিয়েছে পানিহাটির মানুষ, সেটা তো প্রমাণিত নির্বাচনে। কিন্তু আপনি কোথায় যাবেন? শুধু কি আরজিকর? পানিহাটির ইতিহাসের পাতায় আরও আগে থেকেই, মানে ধরুন 2022-এর 13ই মার্চ একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল, আপনাদের মনে থাকবে সবার। 8 নম্বর ওয়ার্ড, এই পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্তের খুন প্রকাশ্যে, সিসিটিভিতে ধরা পড়লো সেই ছবি। 2022 সালের 13ই মার্চ সন্ধ্যায় খড়দার আগরপাড়া নর্থ স্টেশন রোড সংলগ্ন অঞ্চলে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় অত্যন্ত কাছ থেকে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়েছিল অনুপম দত্তকে। পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে ভর সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এই ছবি দেখতে পাচ্ছেন, মনে আছে বাংলার মানুষের? তাও একবার এই ছবিগুলো দেখাচ্ছি দেখুন। এত কাছ থেকে গুলি করে হত্যা করা, প্রকাশ্যে দিবালোকে বা একেবারে ভর সন্ধ্যায় এই ধরনের ঘটনাগুলো বাংলার বুকে ঘটে যাওয়া এমন কোনো বিষয় ছিল না। এবং এই সমস্ত কিছুর পেছনে নির্মল ঘোষের হাত। সেই সময় বিজেপি সহ বিরোধী দলগুলো অভিযোগ তোলে, পানিহাটির তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তীব্র দলীয় কোন্দল, তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ঘনিষ্ঠ বৃত্ত পানিহাটি এলাকায় নিজেদের একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে গিয়ে অনুপমের এই পরিণতি ঘটিয়েছিল। অনুপমের রাজনৈতিক উত্থানকে ভালোভাবে মেনে নিতে পারেনি এরা। তবে এই মামলায় মোড় ঘোরে মূল চক্রী এবং সুপারি যারা যে তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই বাপি ওরফে সঞ্জীব পণ্ডিতের গ্রেপ্তারি। আদালতে যখন এই মামলার চার্জ গঠন তখন মূল অভিযুক্ত বাপি পণ্ডিত বিস্ফোরক কি দাবি করেছিল যে অনেক বড় নেতা এর সঙ্গে জড়িত রয়েছে, অনেক বড় নেতা। সেই বড় নেতা কে, কার দিকে ইঙ্গিত ছিল? সুনির্দিষ্টভাবে যদিও কারুর নাম নেয়নি সে, কিন্তু পানিহাটির তৎকালীন সর্বেসর্বা নেতা হিসেবে নির্মল ঘোষের দিকেই বিরোধীদের অভিযোগের আঙুল ছিল। কিন্তু তারপরেও মমতার প্রশাসন টিকিও ছোঁয়নি নির্মল ঘোষের। পানিহাটি এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে বেআইনি সিন্ডিকেট রাজ, তোলাবাজি, জমি মাফিয়া চক্র চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। খড়দা থানায় বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং সহযোগী ব্যবসায়ী সুশান্ত সরকারের বিরুদ্ধে ওঠে। এফআইআর হয়। সুশান্ত গ্রেপ্তার হতেই নির্মল ঘোষ এবং তার ছেলে এলাকা ছেড়ে নাকি গা ঢাকা দেন, এমনটাই স্থানীয়রা বলছেন। কিন্তু তাকে তো গতকাল দেখা গেল। ঘনিষ্ঠ ছায়াসঙ্গী কাউন্সিলররা, তাদের মাধ্যমে এলাকায় জলাশয় ভরাট, জমি দখল, মাফিয়া রাজ কি চালায়নি নির্মল ঘোষ। এক অসহায় গাড়ি চালকের 1 কোটি টাকার জয়ী লটারির টিকিট তা বন্দুকের নলের সামনে জোরপূর্বক ছিনিয়ে নিলেন, এমনও অভিযোগ উঠল আপনার বিরুদ্ধে। লটারি জেতার পরে ওই চালককে বাড়িতে ডেকে মারধরের হুমকি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই লটারির টাকা কেড়ে নেওয়া। এই লটারি কেলেঙ্কারি তোলাবাজির তদন্ত শুরু হতে নির্মল ঘোষের মনে হলো, ভয় লাগলো, গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হলো। তিনি দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন। কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে পানিহাটির মানুষ তাদের 25 বছরের বিধায়কের ঔদ্ধত্যকে ছুঁড়ে ফেলে দিলেন। আরজি করে সে নির্যাতিতার মা রত্না দেবনাথ যখন বিজেপির টিকিটে দাঁড়ালেন, পানিহাটির মানুষ বুলেটের জবাব দিয়েছেন ব্যালটে। আর আজ নির্মল ঘোষের অবস্থা ঠিক কেমন? মমতা হৃদয়ে বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে নব তৃণমূল ব্লকে মাথা গোঁজার ঠাঁই খুঁজছিলেন আপনি, সেখান থেকেও জুটল চরম অপমান, অনাহুত তকমা। বিজেপির বিধায়ক মন্ত্রীরা কি বলছেন একটু একে একে শোনাই আপনাদের, দেখুন। বলো না, ও নির্মল নয়, নান্টু বলো, ঠিকই আছে। ও নির্মল থরি আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আবার আমন্ত্রিত নয় বলে আবার ফিরেও গেছে, মাচা গেছে। যায় যেখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। অনাহতর মতো ঘুরে বেড়াচ্ছিলেন। আমি আবার বলছি, তৃণমূল 2 প্রকার, এক জেল খাটা, এক বালিশ চাটা।
তো নির্মল ঘোষ জেলখাটায় থাকবে না বালিশাটায় থাকবে ওনারা ঠিক করুন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কথা হচ্ছে যে এবার কি করবেন নির্মল ঘোষ। পরিবারতন্ত্রের রাজনীতি মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। নির্মল ঘোষকেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঢুকতেই দিলেন না, বলছেন ওনাকে ডাকা হয়নি। চিফ হুইপের ক্ষমতা নেই, বিধায়কের তকমা নেই, সাঙ্গপাঙ্গ কাউন্সিলররা জেলের ভিতরে, আর নিজের দলের দরজা বন্ধ। সিবিআই খুঁজছে, সিবিআই এর চার্জশিটে সিবিআই এর তদন্ত যে প্রক্রিয়া সেখানে আপনার নাম, পুলিশের এফআইআর খাড়ার মতো ঝুলছে মাথার ওপর। আপনি ওই এতগুলো তদন্তে যেখানে আপনার নাম জড়াতে পারে আগামী দিনে, আরও অভিযোগে আপনি অভিযুক্ত হতে পারেন, এই সমস্ত কিছু থেকে বাঁচতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা করেছেন। কেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে আপনি থাকতে পারবেন। তাহলে কি আপনার কিছু হবে না? আপনি যদি অপরাধ করে থাকেন, আপনি যদি অন্যায় করে থাকেন, তাহলে আপনার বিচার হবে। নতুন সরকার প্রথম যে সেশন বিধানসভায়, সেখানে দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট বলে দিয়েছিল যে যারা অপরাধ করবে তাদের জায়গা হবে গারদের ওপারে। সকালবেলা খোঁজ চালানো হচ্ছে যে যে অপরাধীর, বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নির্মলবাবু, আপনি ভয় পেয়ে যে কাজ করেছেন সেটা এতদিন যদি পেতেন তাহলে আজকে এই রকম পরিস্থিতি আপনার হতো না। কোনো না কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকতো অন্তত। যদি তৃণমূল কংগ্রেস যেমন হেরে গেল সেটাই যদি হতো, আপনি হয়তো জিততে পারতেন এবং আপনার কাছে হয়তো অন্য কোনো পথ খোলা থাকতো। কিন্তু আপনি তখন ক্ষমতার দম্ভে অন্ধ। আপনি পানিহাটিকে নিজের জমিদারি ভাবছেন। আপনি সেই সময় ভাবছেন যে যা বলবেন পানিহাটির মানুষ সেটা করতে বাধ্য হবে। কাউন্সিলর নির্বাচনে আপনার ওই 13 নম্বর 11 নম্বর বিভিন্ন ওয়ার্ড, সেই ওয়ার্ডের একাধিক কাউন্সিলর আপনার ঘনিষ্ঠ, যা বলছেন তাই করছেন। মানুষের উপর অত্যাচারের সীমা এমন জায়গায় পৌঁছে গেছিল যে সেখান থেকে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিল। ওখানকার তৃণমূল কংগ্রেসের যারা অন্যান্য সমর্থক রয়েছেন বা আরও ছোটোখাটো কিছু নেতা রয়েছেন, তারা আপনার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন। তারা বুঝতে পারতেন যে আপনি একা হারে এক হাতে এই পানিহাটি বিধানসভা কেন্দ্রটাকে শেষ করে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস আর ফিরে আসতে পারবে না এই পানিহাটিতে। প্রকৃতির বিচার বোধহয় একই বলে। আপনি যা করেছেন আজকে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রকৃতির নিয়মে, প্রকৃতির বিচারে আপনি আজকে না ঘরকা না ঘাটকা হয়ে আছেন। কিন্তু এরপর কি হবে? পাকাপাকিভাবে কি রাজনৈতিক সন্ন্যাসের পথে আপনি যাবেন, নাকি আইনি লড়াইয়ের দিকে আপনি যাবেন, এর উত্তর দেবে সময়। কিন্তু এই রকম ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের জন্য বলি, বা ঘটিয়ে এসেছেন তাদের জন্য বলি, আগামীকাল থেকে গুন্ডা দমন যে বিল সেটা কিন্তু গোটা রাজ্য জুড়েই লাগু হয়ে যাচ্ছে। অতএব দুষ্কৃতীরা সাবধানে থাকবেন। এবং এই দুষ্কৃতির মধ্যে ছোট বড় মেজ প্রভাবশালী দুষ্কৃতীরাও আছেন। আগামী দিনে আপনাদের কি হয়, কোথায় ঠাঁই হয়, রাজনৈতিক পথ তো বাদ দিন, কোন গারদে ঠাঁই হয়, এটা অবশ্যই বাংলার মানুষ দেখবে। আজকে দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।